আরাফাত ভাই, আজকে আমরা মূলত দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি, দেশের বিভিন্ন ঘটনা এবং একই সঙ্গে এই ঘটনাগুলোকে আওয়ামী লীগ বা আপনারা কিভাবে দেখছেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। আস্থাভাজন এরকমই মনে করেন, কিন্তু সেই সাংবাদিকদের উপরও তারা আস্থা রাখতে পারছে না। এটার অর্থ হচ্ছে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সাংবাদিকরা যদি ভিতরে যায়, অনেক গোমর ফাঁস হবে। আজকে তারা সরকারে আছে, ক্ষমতায় আছে, তাদের সাথে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান, অথচ তাদের কাস্টাডিতে থাকা এই অফিসগুলি পুড়ে গেল। এবং তাদের যে দায়িত্ব ছিল সেটি তারা না নিয়ে তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব বাজারে ছেড়েছে, যার হাতে সবকিছু, যে এটার কাস্টাডিয়ান, যে এটার। সচিবালয়ে আগুন নিয়ে এবার মুখ খুলল আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতা এম এ আরাফাত, যিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের একজন সদস্য ছিলেন। তিনি বলেছেন এই আগুন কারা লাগিয়েছে, কিভাবে লাগানো হয়েছে। প্রিয় দর্শক, পাশাপাশি আরেকটা হুমকি দিয়েছেন আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম। প্রিয় দর্শক, তার আলোচনা শুনবো। এদের আলোচনা শুনলে বুঝবো, কিছুটা হলেও অনুমান করতে পারবো যে আগুনটা আসলেও কোথায় লেগেছে এবং কারা লাগিয়েছে, কেন লেগেছে। মূলত দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি, দেশের বিভিন্ন ঘটনা এবং একই সঙ্গে এই ঘটনাগুলোকে আওয়ামী লীগ বা আপনারা কিভাবে দেখছেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাই, আপনি আওয়ামী লীগের সর্বশেষ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশ সময় গতকালকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাধারণত সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করে থাকে তাদের প্রবেশের জন্য। তো সেটিকে আপাতত বাতিল রাখা হয়েছে এবং সাংবাদিকদেরকে সচিবালয়ের নিরাপত্তার জন্য তারা বলছে যে এটা ঝুঁকিপূর্ণ। তো এই যে সাংবাদিকদেরকে নিরাপত্তার ঝুঁকি মনে করা হচ্ছে, তো এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন? কি মনে হয় আরাফাত ভাই, যে আসলে এইটা কি কারণে সাংবাদিকদেরকে এই সময়ে এসে সচিবালয় প্রবেশকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে, তুষার। প্রথম কথা হচ্ছে যে যাদেরকে তারা আওয়ামী লীগ পন্থী সাংবাদিক মনে করেন, তাদের তো অ্যাক্রেডিটেশন কার্ড তারা বাতিল করে দিয়েছে। তার মানে এখন যাদের কাছে অ্যাক্রেডিটেশন কার্ড আছে তাদেরকে নিশ্চয়ই তারা তাদের পক্ষের বা তাদের প্রতি তাদের আস্থাভাজন এরকমই মনে করেন। কিন্তু সেই সাংবাদিকদের উপরও তারা আস্থা রাখতে পারছে না। এটার অর্থ হচ্ছে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সাংবাদিকরা যদি ভিতরে যায়, অনেক গোমর ফাঁস হবে। আজকে তারা সরকারে আছে, ক্ষমতায় আছে, তাদের সাথে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান, অথচ তাদের কাস্টাডিতে থাকা এই অফিসগুলি পুড়ে গেল। এবং তাদের যে দায়িত্ব ছিল সেটি তারা না নিয়ে তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব বাজারে ছেড়েছে, যার হাতে সবকিছু, যে এটার কাস্টাডিয়ান, যে এটার গার্ডের দায়িত্ব আছে, তার থাকা অবস্থায় যদি এইভাবে আগুন লাগে, তাহলে এই দায়িত্ব কার? এই দায় কার? এখানে হয় কিন্তু তারা। তারা তো বলছে আরাফাত ভাই যে এর পেছনে ষড়যন্ত্র আছে এবং বিগত আপনাদের সময়ে টানা 16 বছরে যে ধরনের অন্যায় দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিকে আড়াল করার জন্যই ষড়যন্ত্র করে এই নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আওয়ামী লীগ কি এখন কোথাও আছে যে আওয়ামী লীগ নথিপত্র যে পুড়িয়ে দিয়ে আসলো? এই ধরনের বালুখিল্য কথাবার্তা বলে মানুষকে তো বোকা বানানোর কোনো মানে হয় না। সকল ক্ষমতা তো তাদের, অথরিটি তাদের, দখল তাদের, তাদের দখলে সবকিছু, অথচ জিনিসগুলো পুড়ে গেল আর দায় দিচ্ছে অন্যদের ঘাড়ে। তো আমার কথা হলো যে এগুলো হয় কি, যে যখন নিজে দায় নিতে পারে না, নিজের কোনো যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে না, তাদের এখানে, যেহেতু তারা এখন এই এই অফিসগুলোর দায়িত্বে আছে, কাজে সেগুলোকে রক্ষা দেওয়া, সুরক্ষা করার দায়িত্ব তাদের। আমি তো বরং, আপনি যেটি বললেন যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রী হিসেবে আমি তো মনে করি যে এটি সঠিক তদন্ত করে বের করা দরকার কারা আসলে এই কাজটি করেছে। কারণ এটি তো খুবই একটা নেক্কারজনক একটি ঘটনা। আপনি সরকারি দলিল কেন এভাবে পুড়ে যাবে? এখানে হয় তারা নিজেরাই জড়িত ছিল, অথবা তাদের এখানে এক ধরনের নেগলিজেন্সি ছিল এবং ফেইলিয়ার ছিল। এবং যেহেতু আগুন তারাও নেভাতে এখানে তো দায়িত্বে অনেক আছে, লম্বা তাদের এই সময় দায় নিতে লেগেছে। হবে। বরং আমরা তো শুনছি যে গত 4.5 মাসে তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠছে, নিয়োগ বাণিজ্য, এই বাণিজ্য সেই বাণিজ্য, সেগুলো পুড়িয়ে দেওয়ার জন্য তারা করেছে কিনা। এখন এই ধরনের হাওয়ায় ওপর কথা তো না বলে, তারাও যেটা বলছে, তদন্ত করলো না, কিছু করলো না, আগুন লাগলো, সাথে সাথে একটা স্টেটমেন্ট দিয়ে বাজারে ছেড়ে দিল।
তো এই ধরনের আচরণ এগুলো ভালো না। আমি যেটা মনে করি যে এটা উচিত হবে সত্যিকার অর্থে ইম্পার্শিয়াল একটা তদন্ত করে জাতির সামনে হাজির করা কেন কিভাবে হয়েছে। এবং যেহেতু তারা এখন ক্ষমতায়, তারা সরকারের দায়িত্বে আছে, তাদের অধীনে অফিস, তাদের সবকিছু, কাজে দায়ী তাদের ঘাড়ি বর্তায়। এবং তারা যদি এই অভিযোগ করে যে আমাদের কেউ ষড়যন্ত্র করেছে, সেটাও প্রমাণ করার দায়িত্ব তাদের। যতক্ষণ না করতে পারছে তার আগ পর্যন্ত তাদেরকে কিন্তু এই দায় নিতে হবে। যেমন কথা হলো এই যে এই ধরনের পাল্টাপাল্টি করার প্রয়োজন নেই। তারা তারা ক্ষমতায় আছে, তাদের হাতে সবকিছু, তারা এটা প্রমাণ করে দিক তদন্ত করে। কিন্তু বলছে যে আওয়ামী লীগ আমলের আমলারাই এখনো সচিবালয়ে নেতৃত্বে আছে, তারাই আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে এগুলো ঘটিয়েছে কিনা। আর তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেখ, তারা যদি দেশ চালাতে না পারে। এসব এসব কথা বলতে লাভ নাই। আওয়ামী লীগের আমলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের কত অভিযোগ, অথচ এই আমলেও তো শেয়ার মার্কেটে ধস দেখলাম আমরা, হাজার হাজার কোটি টাকা চলে গেল। এই আমলে তো আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো বেড়ে যাচ্ছে। তো এখনো চাঁদাবাজি সিন্ডিকেট আছে, তারা যেটা বলতো যে চাঁদাবাজি সিন্ডিকেট, এটা আটকাতে পারছে না। এই আমলে এখনো বিভিন্ন প্রকল্পের ব্যয় তারা বৃদ্ধি করে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বৃদ্ধি করছে। তো যেগুলো নিয়ে আওয়ামী লীগ আমলে আমাদেরকে তারা দোষ দিত, তার সবকিছু তো হচ্ছে এবং করে যাচ্ছে, এবং আরো 10 গুণ বেশি করে হচ্ছে। তারা বলতো যে আইনের শাসন বলে কিছু ছিল না, এখন আছে। এই ডিএমপি কমিশনারই তো বলছে যে বিভিন্ন জনের নামে মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি চলছে, এটাকে আইনের শাসন বলে? তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতো, এখন গণমাধ্যমে ঢুকে মাস্তানি করে আহ চাকরিচ্যুত করছে সাংবাদিকদের, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে, এখন যাদের অ্যাক্রেডিটেশন কার্ড আছে তাদেরকেও প্রবেশ নিষিদ্ধ করছে কিন্তু সেক্রেটারিয়েটে বলা বসে। তো হয় যে তো এই আওয়ামী লীগের আমলে কোনো গণমাধ্যম কোনো কথা বলতে পারেনি, নিউজ করতে পারেনি, আপনারা গণমাধ্যমে ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। এখন করতে পারছে? এখন করতে পারছে? আওয়ামী লীগের আমলে তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা হয়েছে গণমাধ্যমে, এটা তো আপনারা দেখেছেন। এবং কিছু কিছু টক শো ছিল, কিছু কিছু টেলিভিশন ছিল, তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলতো। কিন্তু এখন আমি একজন ফর্মার মিনিস্টার হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে আমি একটা স্টেটমেন্ট দিলে সেই স্টেটমেন্ট আজকে ছাপায় না। আমি যখন কথা বলি বলে তাদের উপর নিষেধাজ্ঞা আছে, ছাপাতে তারা ভয় পায়। কখন কোন পত্রিকার সামনে যে গরু জবাই দিবে, আওয়ামী লীগের আমলে এগুলো হয়েছিল? তো এখন কথা হচ্ছে যে আমরা ধরেন স্টেটমেন্ট বাদ দেন ছাপানো, আমাদের একটা বক্তব্য নেওয়া আপনার প্রকাশ করা তো দূরের কথা, আমরা ছোট একটা যদি প্রতিবাদ মিছিল করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা অবনতি এগুলো নিয়ে, আমরা একটা ব্যানার ছাপাতে পারি না? যারা ব্যানার প্রিন্ট করে সেখানেও বলে দেয়া আছে যে কোনো ধরনের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কোনো ব্যানার ছাপানো যাবে না। আপনি ব্যানারে শুধু একটা স্লোগান লিখবেন, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, জয় বাংলা। এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান, এটা লিখে আপনি ছাপাতে যান, পরীক্ষা করে দেখুন ঢাকা শহরে কোনো ব্যানার যারা ছাপায় প্রিন্ট করে কেউ করবে না। তো আজকে এই ধরনের অঘোষিত না, ঘোষণা দিয়েই তারা এইসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। মানে ফ্যাসিজমের এবং স্বৈরাচারের চূড়ান্ত জায়গায় তারা চলে গেছে। যে বিষয় নিয়ে এইসব এই যে হিউম্যান রাইটস ডিফেন্ডাররা, আজকে তো প্রফেসর ইউনূসের ক্যাবিনেটে আছে, যার হিউম্যান রাইটস নিয়ে কত তাদের কথাবার্তা কান্নাকাটি, আজকে যে প্রতি পদে পদে আজকে যে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কোনো বিচার ছাড়া অন্যায়ভাবে শিক্ষক, আপনার সাংস্কৃতিক কর্মী, লেখক, রাজনীতিবিদ সবাইকে, শাহরিয়ার কবিরকে ধরে রেখে দিয়েছে। এবং আমি খবর পেয়েছি যে তাকে নাকি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে হয়। ফর্মার জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে যেন তারা ওখানে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা যায়। আপনাদের আমলেও তো বলা হয় যে আয়না ঘর করা হয়েছিল, সেখানে অনেককে বন্দি করে মানবেতর জীবন যাপন করতে হয়েছে তাদের। তো সেই আয়না ঘরের তারা ইনভেস্টিগেট করে বের করুক, বিএনপির কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়ে এসছে একটু দেখান। আপনি একটু দেখান কোন লেখক, সাহিত্যিক, কবি, প্রফেসর মোহাম্মদ জাফর ইকবালের মতন একজন মানুষ, বা আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা, এরকম বিএনপির কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়েছে? এবং সেই আয়না ঘরের বা এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর যে আপনার কমিশন করলো, সেই কমিশনের হেড এমন একটা লোককে বানাতে হলো যে হচ্ছে একজন জঙ্গির মামা শ্বশুর। এবং তারা যোগ সাজস করে এখন আর্মিতে যারা একবারে সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন সময় দেশের জন্য সার্ভ করেছে, তাদেরকে এখন ইমপ্লিকেট করার চেষ্টা করছে। তো এরকম একটা কমিশনের চেয়ারম্যান বানাতে হলো কেন, যদি সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে তারা এই তদন্তগুলি করতে চাইতো, তাই না?
তা আমার কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে, তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম, তো তারা আবার ভালো না কেন? এটার উত্তরটা দেন, তারা আরো 10 গুণ খারাপ কেন? আহমদ ভাই, এই যে দুর্নীতির বিষয়, আওয়ামী লীগের বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের টানা 16 বছর ক্ষমতায় থাকার সময়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে, এই ধরনের কথা কিন্তু বারবার গণমাধ্যমে এসেছে। এবং সম্প্রতি আপনি দেখে থাকবেন নিশ্চয়ই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা হচ্ছে এবং সেগুলো গণমাধ্যমে প্রকাশ হয়েছে। $300 মিলিয়ন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছেন, এরকম একটি অভিযোগ তদন্ত করছে এফবিআই, এরকম কিন্তু অভিযোগের কথা শোনা যাচ্ছে। তো এই যে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো তো নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে, তো এই অভিযোগের বিষয়ে কি বলবেন? খুবই সিম্পল, আপনাকে প্রশ্ন করি, এফবিআই যে তদন্ত করছে, এফবিআই কি এটা কোনো স্টেটমেন্টে বলেছে? এফবিআই কোন এজেন্ট বলেছে যে তারা তদন্ত করছে? বাংলাদেশে অ্যান্টি কারাপশন কমিশন যে কথা বলছে সেই কথা ছাপিয়ে দিচ্ছে, এটা তো ওদের কথা। এফবিআই তদন্ত করলে এফবিআই বলে না কেন? এফবিআই যখন তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল, তখন তো তারা সেটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল, সেটা এখন গেলেও আপনি পাবেন। এফবিআই তখন সেই সময়ের এজেন্ট, স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রভট, সে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে। তো এখন এফবিআই সেই এজেন্টদেরকে একটু এনে বলাতে বলেন, তাহলে আমরা মেনে নিব। সরকারের পক্ষ এবং থেকে তো এখানে বলা হচ্ছে যে তারা টাকা ফেরত আনার চেষ্টা করবে। না না, আগে এফবিআই যে রেফারেন্স দিল সে এফবিআই কি আগে বলাতে বলেন। সরকারের পক্ষ থেকে তো ওরা অনেক মিথ্যাচার করছে। এফবিআই কে যেহেতু তারা টেনেছে, এফবিআই তো আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, তাই না? তো এফবিআই সেই ডেবরা ল্যাপ্রভট, তাকে দিয়ে বলাতে বলেন। এই যে ডেইলি স্টারের যে রিপোর্টটা আসলো অ্যান্টি কারাপশন কমিশনের সূত্র উল্লেখ করে, বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের লিন্ডা স্যামুয়েলস, সে হচ্ছে একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের। সে নাকি আপনার এফবিআই এই যে স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রভটকে কমিউনিকেট করে, কন্ট্যাক্ট করে, এবং সেখান থেকে উঠে আসে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে লন্ডার্ড হয়ে আমেরিকার বিভিন্ন ব্যাংকে গেছে। এবং এই পুরো জিনিসটা উঠে আসে, তারাই বলছে ডেইলি স্টার রিপোর্টে, 2014 সালে ইউএস ভার্সেস সিজার আহমেদ নাকি না রিজভি আহমেদ একটা কেসের পরে। কিন্তু এই যে লিন্ডা স্যামুয়েলস এর কথা যে বলছে, যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি যে কন্ট্যাক্ট করে, সে তো 2013 সালে মারা গেছে। আর এই পুরো ঘটনাটা নাকি সূত্রপাত হচ্ছে 2014 সালে, এই রিপোর্টে আছে। তো মৃত লিন্ডা স্যামুয়েলস 2014 সালে ওই ঘটনার পরে এসে কি করে ডেবরা ল্যাপ্রভটকে আপনার কন্ট্যাক্ট করলো? এই উত্তরটা আগে দিতে বলেন। মিথ্যাচার করতে যে স্ক্রিপ্টটাও সাজাতে পারে না ঠিক করে, ভুল করে ফেলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, লিন্ডা স্যামুয়েলস মারা গেছে, ডেবরা ল্যাপ্রভট তো বেঁচে আছে। উনি কিন্তু এখন ইন্টারন্যাশনাল আপনার ক্রাইম ইনভেস্টিগেটর। উনার একটা অফিসিয়াল লিঙ্কডইন পেজ আছে, অফিসিয়াল। তো ডেবরা ল্যাপ্রভট কিছুদিন আগে, আপনাকে আমি লিঙ্ক পাঠিয়ে দিব, আমি পোস্টও করেছি আমার টুইটারে। ডেবরা ল্যাপ্রভট কিছুদিন আগে তার লিঙ্কডইনে একটা পোস্ট করেছে। কি নিয়ে পোস্ট করেছে জানেন? বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে। কোন বিষয়টি নিয়ে করেছে জানেন? তারেক রহমানের যে অর্থ পাচার, সেটা নিয়ে ডেবরা ল্যাপ্রভট পোস্ট করেছে। তো ডেবরা ল্যাপ্রভট বেঁচে আছে, তাহলে এই সরকারকে বলেন যে ডেবরা ল্যাপ্রভট যে ওই $300 মিলিয়ন সজীব ওয়াজেদ জয় পেয়েছিল, তো ডেবরা ল্যাপ্রভট ওইটা নিয়ে কেন একটা পোস্ট দিল না? সে তো বেঁচে আছে। এফবিআই কেন ওইটা নিয়ে কোনো কথা বলছে না? কাজে এরা এগুলো সব বানাচ্ছে। এই যে টিউলিপকে নিয়ে যেটা করলো, আমি তো মনে করি এটা করে তারা একটা বড় ধরা খাবে। কেন ধরা খাবে? ধরেন অ্যান্টি কারাপশন কমিশন টিউলিপ সহ নেত্রী এবং শেখ রেহানা এবং সবার বিপক্ষে একটা ইনভেস্টিগেশন শুরু করলো, বাংলাদেশের এই ডক্টর ইউনূসের অ্যান্টি কারাপশন কমিশন। সো এটা যদি শুরু করে, তাহলে খুব স্বাভাবিকভাবে টিউলিপ যেহেতু ইউকে তে একজন মিনিস্টার, এটা একটা খবর হবে। খবরটা কি? যে বাংলাদেশে অ্যান্টি কারাপশন কমিশন টিউলিপ সিদ্দিকীর বিপক্ষে এরকম একটা তদন্ত শুরু করছে। খবরটা কিন্তু এইটা, তদন্ত শুরু করছে, কারণ করেছে তো। কিন্তু আপনি এই প্রশ্নটা করেন তো, এই তদন্তটা কেন শুরু করলো? কারণ তার পিছন দিকে যান, এক ব্যক্তি রিট করেছে কোর্টে,
তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আচ্ছা, যে ব্যক্তি রিট করেছে সেই ব্যক্তি কিসের ভিত্তিতে রিট করেছে তার পিছন দিকে যান। কারণ সেই ব্যক্তি রিটে বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এই খবরটা এসছে যে টিউলিপ সিদ্দিকী ওই রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে নেগোশিয়েট করে সেই টাকাটা সে নিয়েছে। আচ্ছা, বাংলাদেশের গণমাধ্যমে যে খবরটা এসছে কোথা থেকে আসলো তার একটু পিছিয়ে যান। বাংলাদেশের সকল গণমাধ্যম এই রিপোর্টটা যে করেছে কোন রেফারেন্সে? একটা ওয়েবসাইটস এর রেফারেন্সে। ওয়েবসাইটস এর নামটা কি সব একটু চেক করে দেখেন। গ্লোবাল ডিফেন্স কর্প, এই ওয়েবসাইটসে এই খবরটা প্রথম আসে। যেরকম একটা ডিল হয়, সেই ডিলের ফলে এত হাজার কোটি টাকা টিউলিপ এটার সাথে ছিল, সেটা রেফারেন্সে আপনার আমাদের গণমাধ্যমগুলো এটা রিপোর্ট করলো। সেই রিপোর্টের বেসিসে রিড করা হলো, রিটের বেসিসে অ্যান্টি কারাপশন কমিশন আপনার তদন্ত শুরু করলো। ইউকে এর বিভিন্ন মিডিয়াতে এটা খবর আসলো যে অ্যান্টি কারাপশন কমিশন আপনার টিউলিপের বিপক্ষে এই তদন্ত করছে। খুব স্বাভাবিকভাবে আসবে, কিন্তু অরিজিনাল সোর্স অফ দিস ইনফরমেশন, এই ইনফরমেশনের মানে মূল যে আপনার সূত্র সেটা কোনটা? সেটা হচ্ছে যে গ্লোবাল ডিফেন্স কর্প। ওইখানে একটু যান, গ্লোবাল ডিফেন্স কর্পে যে দেখবেন যে এই ওয়েবসাইটটা কোথায়, কাদের, এটা কারা, দেখবেন যে এটা একটা ফেক ওয়েবসাইট। এটা এটা এই নামে কোনো প্রতিষ্ঠান নাই, এটার কোনো অ্যাড্রেস নাই। আমি ব্লুমবার্গকে এই ওয়েবসাইট পাঠিয়েছি, বিবিসি ওয়ার্ল্ডকে পাঠিয়েছি, ডশেভেল ইন্টারন্যাশনালকে পাঠিয়েছি, ফাইন্যান্সিয়াল টাইমসকে পাঠিয়েছি, জিজ্ঞেস করেছি তোমরা কি এটাকে চিনো? কেউ চিনে না, নোবডি হ্যাভ এনি ক্লু। এবং ওখানে দেখবেন গোটা পৃথিবীর বিভিন্ন ধরনের ডিফেন্স রিলেটেড খবর টবর ছাপায়, আর 40% খবর দেখবেন শুধু বাংলাদেশের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। মানে এটা বাঙালি কিছু লোকজন আছে বিএনপি জামাতি যারা আওয়ামী লীগ বিরোধী, তারা ইউএসএ থেকে চালায় পেজটা, এটার কোনো চালচুলা নেই। ঠিক আছে? তো এরকম একটা শেডি, একটা একটা ফেক একটা ওয়েবসাইট, সেটা একটা রূপকথার গল্প ছাপিয়ে দিল যে রূপপুর পাওয়ার প্ল্যান্টে এত টাকা লেনা দেনা হয়েছে। এবং অদ্ভুত ভাবে আমাদের দেশের গণমাধ্যমগুলো এরকম একটা ধরেন আনঅথেন্টিক গার্বেজ একটা সোর্সের উপর ভিত্তি করে রিপোর্ট করলো। আমার ধারণা আমাদের গণমাধ্যমকে রিপোর্ট করানো হয়েছে, কারণ তাদের প্ল্যানটাই ওইটা ছিল যে ওইখানেও রিপোর্ট করানো হয়েছে এই জিনিসটা। এটা কারা করাচ্ছে মনে হয় আরাফাত? আমি এই যে এই সরকারের সাথে সম্পর্কিত যারা, তারা এই পুরো গেমটা করেছে। তারা গ্লোবাল ডিফেন্স কর্প ওই ফেক ওয়েবসাইটসে আষাঢ়ের গল্প, রূপকথার গল্প ছাপিয়েছে। সেইখান থেকে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে এটা রিপোর্ট করিয়েছে, সেখান থেকে একজনকে দিয়ে তাদেরই একজনকে দিয়ে রিড করিয়েছে। সেই রিডের পরে তারপরে অ্যান্টি কারাপশন কমিশন গেল টিউলিপের এগেইনস্টে আপনার এই যে ইনভেস্টিগেশন। বাংলাদেশি মানে গণমাধ্যমগুলোতে যে সংবাদ পরিবেশন হলো, তো এগুলোর কি আপনারা প্রতিবাদ জানিয়েছিলেন? মানে ফর্মাল না, কোনো প্রতিবাদ? না আমরা জানিনি। আমি একটা স্টেটমেন্ট দিয়ে বলেছি যে দেখো, মূল খবরটা যে আষাঢ়ের গল্পটা কিন্তু গ্লোবাল ডিফেন্স কর্পে আসছে। গ্লোবাল ডিফেন্স কর্পকে খোঁজ নিলে বোঝা যাবে এটা একটা বোগাস জিনিস। তাহলে কিন্তু এটার আর কোনো সুযোগই থাকে না এটা নিয়ে ফার্দার কথা বলার। কিন্তু তারা এই পুরো গ্যামারটা তৈরি করেছে যে ওইখান থেকে গ্লোবাল ডিফেন্স কর্প থেকে বাংলাদেশের গণমাধ্যম, সেখান থেকে রিড করানো, সেখান থেকে অ্যান্টি কারাপশন কমিশন। তো আমি মনে করি এখানে একটু তারা ভুল করে ফেলেছে। ভুল কি করেছে জানেন? যেহেতু টিউলিপকে এখানে জড়িয়ে ফেলেছে, তো টিউলিপ তো ইউকের মন্ত্রী, তো এখন ইউকের গভর্নমেন্ট তো এটা ডেফিনেটলি দেখবে। এখন ওরা দেখতে গিয়ে যখন বুঝে ফেলবে যে কত বড় ফলস একটা জিনিস, কত বড় বোগাস একটা জিনিস, তখন এই ইউনুস গভর্নমেন্টের আর তাদের যে অধীনে যত কমিশন বানিয়েছে, হোয়াইট পেপার পাবলিশ করে অ্যান্টি কারাপশন কমিশন, এদের আর কোনো কথাই আর কেউ বিশ্বাস করবে না ইন্টারন্যাশনালি, যখন এটা পরিষ্কার হয়ে যাবে। আজকে যে এরা বলছে যে জয় এবং নেত্রীর কথা বলছে যে $300 মিলিয়ন লন্ডার হয়েছে এবং এফবিআই রেফারেন্স দিচ্ছে, এখানে তো এরাই ধরা খেয়ে যাবে। ডেবরা ল্যাপ্রভাটের কথা বলছে, আপনার লিন্ডা স্যামুলস এর কথা বলছে। লিন্ডা স্যামুলস এটা তো ধরা খেলোই, সে মারা গেছে 2013-তে, আর এই ঘটনার সূত্রপাত 2014 থেকে। তারপরে ডেবরা ল্যাপ্রভাটকে কন্ট্যাক্ট করেছে লিন্ডা স্যামুলস, মানে পরকাল থেকে কন্ট্যাক্ট করেছে। মানে কত বড় বোগাস এই সব কথাবার্তা তারা বলছে। আমার কথা হলো কি, দুর্নীতির বিষয় যদি সত্যিকার অর্থে আপনারা বাংলাদেশে বা একটা সমাজে দুর্নীতির বিপক্ষে দাঁড়াতে চান, তাহলে সত্যের উপরে দাঁড়াতে হবে, সঠিক তথ্যের উপরে দাঁড়াতে হবে। এই যে আমার প্রতিপক্ষ বলে গল্প বানিয়ে ছেড়ে দিব, মিথ্যাচার করব, আমি তাকে অপছন্দ করি রাজনৈতিকভাবে, তার বিপক্ষে যত মিথ্যাচার হবে সেটাকেই আমি ফ্যান করতে থাকবো, ছড়িয়ে দিতে থাকবো। তারা তো আর বলছে যাকে যে পছন্দ এগুলো করি, আওয়ামী লীগই পথ দেখিয়ে গেছে, আওয়ামী লীগ আমলেই এইসব নানান অপকৌশল প্রয়োগ হতো, সেগুলো কোথায় আপনি আমাকে এখন। বলেন, কোথায় কোথায় ভাই? পদ্মা সেতু নিয়ে দুর্নীতি অভিযোগ উঠলো আওয়ামী লীগ আমলে, আমরা বললাম এখানে দুর্নীতি হয় না, বিশ্বাস করলো না।
তারপর তো কানাডার কোর্ট বললো এখানে দুর্নীতি হয় নাই। তো কানাডা কোর্ট আওয়ামী লীগ করে? তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তো আমরা বলি নাই হয়েছে, এটা তো ওই ডেবরা ল্যাপ্রোভোর্ট এফবিআই এসে বলে গেছে। আর আমাদের এগেনস্টে যত অভিযোগ এদের, আর ওই যে গ্লোবাল ডিফেন্স কর্পের মতন ফেক ওয়েবসাইট যার কোনো চাল চুলা নাই, ওই কয়েকজন বাঙালিকে দিয়ে এটার চালে, এটা কোনো অ্যাড্রেস নাই। আপনি গ্লোবাল ডিফেন্স কর্প যেখানে অরিজিনাল এই আষাঢ়ে রূপকথার গল্প লিখেছিল সেটা একটু খোঁজ নেন। আপনি তো সাংবাদিক, আপনি বিশ্বের অন্যান্য গণমাধ্যমের কাছে খোঁজ নেন না যে এটা কি, এটার কোনো অস্তিত্ব আছে কিনা। তো এর ফেক জিনিস যা এরা করছে, আমরা তো ফেক কিছু করি না, আমরা যেটা জেনুইন ছিল সেটাই করেছি। ডেবরা ল্যাপ্রোভোর্ট এই কিছুদিন আগে তার লিঙ্কডইনে, অফিসিয়াল লিঙ্কডইনে পোস্ট দিল যে বাংলাদেশে কোনো রুল অফ ল নাই ইউনূসের আন্ডারে। কেন নাই? কারণ তারেক রহমানকে তারা ছেড়ে দিয়েছে। যে মানি লন্ডারিং এর তদন্ত সে নিজে করেছে এবং সাক্ষ্য দিয়ে গেছে, যেটা প্রমাণিত, সেটা তারা ছেড়ে দিয়েছে। আর টিউলিপের বিপক্ষে আষাঢ়ে গল্প সাজাচ্ছে, জয়ের বিপক্ষে আষাঢ়ে গল্প সাজাচ্ছে। তো এটাই আমার আবেদন থাকবে দেশের মানুষের কাছে, যে আপনাদের যদি চিন্তা এরকম হয় যে রাজনৈতিকভাবে যাকে প্রতিপক্ষ মনে করেন তার বিপক্ষে যতই মিথ্যাচার, অসত্য, আষাঢ়ে গল্প থাক সেটাই আপনারা বিশ্বাস করবেন, যেহেতু আপনি তাকে পছন্দ করেন না, তাহলে দেশ জাহান্নামে যাবে। আমার এটা নিয়ে কিছু বলার নাই। আর যদি মনে করেন আপনি কাকে পছন্দ করেন বা করেন না নির্বিশেষে, শুধু সত্য এবং সঠিক তথ্যের উপর দাঁড়ান, যে আসল দুর্নীতি করেছে তাকে ধরবেন না, যে দুর্নীতি করেনি তাকে দুর্নীতিবাজ বানাবেন না, এই জায়গাতে যদি আপনি ঠিক থাকতে পারেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। তাছাড়া এদের জীবনও দুর্নীতি মুক্ত হবে না। আরাফাত ভাই, আমরা এখন একটু এই যে দেশের চলমান রাজনৈতিক বিষয়গুলোর উপরে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মানে সারা দেশে মানে অন্তর্বর্তী সরকার যেটা এখন দেশ চালাচ্ছে, তাদের নানা ব্যর্থতা নিয়ে দেশের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা আছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো নিয়েও ক্ষোভ আছে। প্রতিদিন খুন, ধর্ষণ, এই ধরনের ঘটনাগুলো ঘটায় আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি খেয়াল করা যাচ্ছে। এবং আপনি দেখবেন যে সম্প্রতি ডিএমপি কমিশনারও স্বীকার করেছেন যে আসলে ছিনতাই সহ অন্যান্য আইন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। তো এই যে পরিস্থিতি, এমন একটি পরিস্থিতি মধ্যেও যেখানে সরকারের উপরে মানুষের ক্ষোভ আছে এবং মানুষ মনে করছে যে এই সরকারের সফল হওয়ার সম্ভাবনা একদমই নাই, সেরকম একটি পরিস্থিতির মধ্যেও দল হিসেবে আওয়ামী লীগ মাঠে নামতে পারছে না। তো কেন আপনারা মাঠে নামতে পারছেন না? এটা উত্তর আপনি দেন। যারাই আওয়ামী লীগের মাঠে আছে তাদেরকে তো বিভিন্ন হত্যা মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে করে দিচ্ছে। এবং গোটা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত, থানা, ওয়ার্ড পর্যায় পর্যন্ত অফিসগুলি সব ভেঙে লুটতারাজ করে নিয়ে গেছে। আওয়ামী লীগের সকল নেতাদের বাসা লুটতারাজ করা হয়েছে। এবং কোনো ছোটখাটো প্রোগ্রাম যদি দেয়া হয়, এই যে 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, এটা এখানে একটা সাধারণ প্রোগ্রাম ছিল, সেখানে কি আচরণটা করা হলো এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়া হলো যে আওয়ামী লীগকে প্রোগ্রাম করতে দেয়া হবে না। সরকারিভাবে ঘোষণা দেওয়া হলো এবং জঙ্গিরা, ওদের জঙ্গি সদস্যরা কিন্তু ফেসবুকে তাদের কুড়াল আড়িয়ে ধার দেওয়া শুরু করলো, আওয়ামী লীগকে জবাই করবে। তো এই বাস্তবতায় একটু সমস্যা হচ্ছে। এটা সাময়িক, কিন্তু আওয়ামী লীগের যে শক্তি, এটা জনমানুষের শক্তি। এবং মানুষ কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগের আমলে এরা যেসব অভিযোগ করত, আজকে যখন এলপিজির দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, তখন কিন্তু আর সিপিডি কথা বলে না। খেয়াল করেন, আজকে যখন দুর্নীতি হচ্ছে তখন কথা বলে না। যখন আপনার বড় বড় প্রকল্পের ব্যয় বৃদ্ধি করছে, সময় বৃদ্ধি করছে, তখন আর হেডলাইন করছে না কিন্তু এদের পোষা মিডিয়াগুলা। খেয়াল করে দেখেন, শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা চলে গেল, তো এখন কে নিয়ে গেল? তো ওই সবকিছু তো হচ্ছে, আপনি দ্রব্যমূল্য তো কমাতেই পারলেন, আরো বেড়ে গেল। তো আওয়ামী লীগকে দোষ দিচ্ছিলেন, আওয়ামী লীগের সিন্ডিকেটেড এরা এগুলো করছিল, তো এখন কে করছে? আওয়ামী লীগের আমলে তো অন্তত আইন শৃঙ্খলার একটা নিরাপত্তা ছিল মানুষের, এখন তো মানুষের নিরাপত্তাও নাই। যে কোনো কাউকে একটা ট্যাগ দিয়ে মার্ডার কেস দিয়ে দিচ্ছে। গণমাধ্যমের যারা আপনাদের বন্ধুরা যারা, তাদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেন, কথা বলে দেখেন তারা কেমন আছে। তারা অনেকে আফসোস করেন। হ্যাঁ, বাংলাদেশের বাস্তবতায় আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা যে সবকিছু শুদ্ধভাবে করেছি এটা আমি দাবি করব না। আমাদের ভুল ভ্রান্তি ব্যর্থতা ছিল, অবশ্যই ছিল। এগুলো নিয়ে আমরা এখনো ভাবি, চিন্তা করি সামনে আরো কিভাবে ভালো কিছু করা যায়।
কিন্তু যারা আমাদেরকে উঠতে বসতে লেকচার দিত, নসিহত দিত, গণতন্ত্র কাকে বলে শিখাতো, গণমাধ্যমের স্বাধীনতা কাকে বলে শিখাতো, মানবাধিকার কাকে বলে শিখাতো, আপনার আইনের শাসন কাকে বলে শিখাতো, তাদের আজকে কি অবস্থা? তারা আজকে এগুলো কিছু দিতে পেরেছে দেশের জনগণকে? এদেশের জনগণ এটা বিচার করুক, দেখুক, বুঝুক। আরফাত ভাই, এই যে আপনি যে প্রতিকূল অবস্থার কথা বললেন, এই বিদ্যমান বাস্তবতা তো আছেই। তো আওয়ামী লীগের কি মাঠে নামতে না পারার শুধু এটাই কারণ, নাকি দল হিসেবে সাংগঠনিক ভাবেও আওয়ামী লীগের মধ্যে দুর্বলতা ভর করেছে, বা আওয়ামী লীগ আগের মতো সেই সাংগঠনিক শক্তিশালী জায়গায় নাই? আপনারা কি মনে করেন? মূল কারণ যেটা আমি বলেছি সেটাই। আজকে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম যদি নেই, ধরেন একটা প্রোগ্রাম করবো, এখানে কিছু না, 100-150 জন লোক হবে, প্রতিবাদ করবে। কি নিয়ে প্রতিবাদ করবে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কি নিয়ে প্রতিবাদ করবে? মুক্তিযোদ্ধাদের অপমান। কি নিয়ে প্রতিবাদ করবে? এই যে জননিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা। একেবারে জনগণের ইস্যু নিয়ে প্রতিবাদ করবে, তাই তো? এবং সেখানে আওয়ামী লীগেরও কোনো স্লোগান দিবে না। তারা দিবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই স্লোগান দিবে। তারা দিবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই স্লোগান, 71-এর স্লোগান দিবে। তারা দিবে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, জয় বাংলা, এই স্লোগান দিবে। এবং সেই ব্যানারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনারও ছবি থাকবে না, শুধু বঙ্গবন্ধুর ছবি থাকবে, জাতির জনকের ছবি, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতার ছবি থাকবে। সেই ব্যানারটা আজকে আপনি একটু প্রিন্ট করে আমাকে দেখায় দেন বাংলাদেশে কেন তারা লোক লাগিয়ে রেখেছে। আমাদের জি। আমলে কি ওদের এই অবস্থা ছিল? ওরা তো সব ধরনের বিক্ষোভ, গণ আন্দোলন যা কিছু করে সবই তো করেছে, আমরা তো করতে দিয়েছি। আর এখন একটা ব্যানার ছাপাতে দিবে না আপনাকে, 50 লোককে এক জায়গায় হতে দিবে না। তারা তাদের পেটোয়া বাহিনী পাঠিয়ে এই ধরনের আপনার সাপ্রেশনারি কাজগুলি করছে তারা। তাহলে আরফাত ভাই, এই পরিস্থিতির মধ্যে দল হিসেবে আপনারা, আওয়ামী লীগ কি পরিকল্পনা করছেন? আসলে কবে নাগাদ আপনাদের মাঠে আমরা দেখতে পাবো? আর আরেকটা বিষয় হচ্ছে যে এর সঙ্গে জানতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন মহলে আলোচনা শোনা যাচ্ছে যে আগামী মার্চের মধ্যেই আওয়ামী লীগের জন্য মাঠে নামার মতো একটি প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। তো আসলে কি এটা সত্যতা আছে কিনা, বা আপনাদের প্রস্তুতির বিষয়ে জানতে চাই। আমরা কি পরিকল্পনা করছি এটা তো আপনাকে আমি ইন্টারভিউতে বলে দিব না। না, আমি এটা জাস্ট আপনার সাথে একটু লাইটার নোটে বলছি। না, অবশ্যই পরিকল্পনা আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তুতিও আছে। আমাদের সবকিছু কিন্তু জনগণকে ঘিরে, বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের ভবিষ্যৎকে ঘিরে। এবং সেগুলো নিশ্চয়ই আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, দলের নেতা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীদের সাথে উনি আলোচনা করছেন, এবং তার ভিত্তিতেই সেই সিদ্ধান্তগুলি নেওয়া হবে। সামনে তো ভাই নির্বাচনের বিষয়ে অনেক আলোচনা শোনা যাচ্ছে। নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এগুলো নিয়ে তো সরকারের দিক থেকে একটি প্রবণতা খেয়াল করা যাচ্ছে। তারা বারবার উপদেষ্টারা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার। তো সংস্কারের তো আসলে শেষ নেই, বা সংস্কারের কোনো নির্দিষ্ট সময়েও তারা বলছে না, কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার, এরপরে তারা নির্বাচনের দিকে যাবে। তো আসলে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কি ভাবছে, বা নির্বাচন এলে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা আছে? শুনুন, সংস্কার নিয়ে কিন্তু তারা বলেছে, একটা সময় দিয়েছিল কিন্তু, যে 3 মাসের মধ্যে সংস্কার কমিশনগুলি রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, এবং সেগুলো বললে ধরেন আরো 2-3 মাস লাগবে ম্যাক্সিমাম। তো 6 মাস গেল। তারপরে আপনার নির্বাচনের কিছু প্রস্তুতির ব্যাপার আছে। কাজে আসলে আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন দেয়ার যায়, এটা যদি মানে এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট চায়, এটা সম্ভব। তবে এখন তো একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। পঞ্চদশ সংশোধনী তো আবার তারা সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটাকে আবার বদলে ফেলেছে, যার ফলে ওই আগের সেই তত্ত্বাবধায়ক সরকার চলে এসছে। যেহেতু আগের তত্ত্বাবধায়ক সরকার চলে এসছে, কাজে এখন সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের 3 মাস আগে কিন্তু সংবিধান অনুযায়ী, এই মুহূর্তে যে সংবিধান যেভাবে আছে সেই অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে, এবং ওই ফরম্যাটে আসতে হবে। অর্থাৎ মানে সুপ্রিম কোর্টের সর্বশেষ রিটায়ার্ড চিফ জাস্টিস যিনি, উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে হবে। আর সংবিধান এখন কিন্তু এইভাবেই আছে। আর এই সবচেয়ে বড় সংবিধান কথা, কি থাকবে মনে হয়? তারা তো সংবিধান নতুন করে লেখার আলাপও আছে তাদের মধ্যে। এই সংবিধান তো থাকতেই হবে। নতুন করে যদি লিখেও রাখে, ওইটা শুধু কাগজের টুকরা ছাড়া ওইটার কোনো ভ্যালু নাই তো। কারণ ইলেকশন হতে হবে, ইলেকশনের পরে যে সংসদ হবে
সেই সংসদ যখন যে সংবিধান গ্রহণ করবে সেটাই হবে 2/3 মেজরিটি। তার আগ পর্যন্ত, নির্বাচনের আগে তো সংবিধান লিখে সেই সংবিধানকে আপনার বলবৎ করার কোনো সুযোগ নাই। নির্বাচনের পরে সেটা সম্ভব। তো এখন তারা যে যদি সংবিধান লেখে, সেটা তৈরি করে কাগজ, এটার কোনো ভ্যালু নাই। রিয়েল সংবিধান যেটা আমাদের আছে সেটাই সংবিধান। এবং সেই সংবিধান এই মুহূর্তে যেটা বলে, সর্বোচ্চ আদালতের রায়ের পরে তত্ত্বাবধায়ক সরকার আছে। তখন তারা আওয়ামী লীগকে দোষ দেয় যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার সরিয়ে দিয়েছিল, দিয়ে নির্বাচন করেছে। তো আওয়ামী লীগের 2008-এর ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচন নিয়ে তো কোনো বিতর্ক নাই, সেই নির্বাচনে নির্বাচিত সংসদ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক ভাবেই সরিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার চলে যাওয়ার পরে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল। সেটা নিয়ে তাদের যদি সমালোচনা থাকে, তাহলে আজকে সর্বোচ্চ আদালতের রায় যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে রেখে তত্ত্বাবধায়ক সরকারকে বাইপাস করে তো আর নির্বাচন করা যাবে না, তাহলে তো এটা আরো বড় অন্যায় হবে, তাই না? আমরা তো তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান থেকে সরিয়েছিলাম, সাংবিধানিক প্রক্রিয়ায় সরিয়েছিলাম, সাংবিধানিক প্রক্রিয়াতে এবং সংসদের প্রক্রিয়ার মাধ্যমে। এবং ওই সংসদ নিয়ে তো বিতর্ক ছিল না। আমি ধরে নিলাম ঠিক আছে, আপনি 2014 সালে 18 সালের নির্বাচনের পর সংসদ নিয়ে বিতর্ক করবেন, কিন্তু 2008 সালের নির্বাচিত সংসদ, সেই সংসদ তো লেজিটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার সরিয়েছিল সংবিধান থেকে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটা চলে যাওয়ার পরে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বাইরে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলাম। কিন্তু এখন তো তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে, এটাকে সংবিধান রেখে আপনি এটাকে অবজ্ঞা করে নির্বাচন করবেন গায়ের জোর, তাহলে তো এটা আরো অনেক বড় মানে অপরাধের জায়গায় চলে যায়। আর এই সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো তত্ত্বাবধায়ক সরকার না, তারা তো অন্তর্বর্তীকালীন সরকার। এখন তারা আবার তাদের রাজনৈতিক দলও তৈরি করবে। তো তাদের যদি রাজনৈতিক দল তৈরি হয় এই ছাত্রদের, সেই রাজনৈতিক দল তাহলে ছাত্রদের দল, এবং এরা আবার এই সরকারকে নিয়োগ দিয়েছে, এদের নিয়োগকর্তা। তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলে এই লোকগুলা, যারা বিভিন্ন কমিশনের চেয়ারম্যান এবং সদস্য। তো তত্ত্বাবধায়ক সরকারের স্পিরিটটা কি? যে দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন মনে করে হয় না। তো তাহলে দলীয় সরকারের অধীনে তো নির্বাচন হয়ে যাবে যদি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়, কারণ তাদের তো তখন দল আছে। কিন্তু তারা বলছে যে তাদেরকে এই যে আওয়ামী লীগের যে অপশাসন দুঃশাসন এর বিরুদ্ধে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, ফলে তারাই এখন আসলে জনগণের প্রতিনিধি। ফলে তারা তো রাজনৈতিক দল করুক আর সরকার চালাক, সেগুলোতে তো দেশের মানুষের সমর্থন আছে। কতদিনের জন্য ম্যান্ডেট দিয়েছে জনগণ? এটা তো চলবে, মানে সারা জীবনের জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে? জনগণ তো মেয়াদ বেঁধে দেয়নি। তার মানে জনগণ সারা জীবনের জন্য ম্যান্ডেট দেয়নি। যদি ধরেও নেই ম্যান্ডেট দিয়েছে বিপ্লবের মাধ্যমে, তারা যেটা বলে, হ্যাঁ, তারা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, কিন্তু কতদিনের জন্য দিয়েছে এই ম্যান্ডেট তো তারা জানে না। তার মানে একটা নির্বাচন হতে হবে। তার মানে যে নির্বাচন যখন হবে তখন জনগণ আবার নতুন ভাবে ম্যান্ডেট দিবে, তাই তো? তো সেই নির্বাচনটা আপনি কিভাবে করবেন? আপনি দল গঠন করবেন, কিংস পার্টি, আপনার দল ক্ষমতায়, আপনি সেই দল নির্বাচন করবেন, তাহলে আপনি তো এটারই বিরুদ্ধে এতদিন কথা বলে এসছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। আবার আপনি কি করেছেন? সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের সেই ফরম্যাটটাকে আপনি সংবিধানে ফিরিয়ে এনেছেন। তার মানে হচ্ছে যে আপনি একটা চূড়ান্ত লেভেলের দ্বিচারিতা এবং হিপোক্রেসির সাক্ষ্য রেখে যাচ্ছেন, দিনের পর দিন, মাসের পর মাস। যা যা বলেছেন ঠিক তার উল্টা কাজগুলি করছেন আপনি। তবে এই যে দল গঠনের কথা বলা হচ্ছে, তো তারা তো বলে যে দেশের মানুষ তাদের সঙ্গে। তো এই ছাত্ররা যদি দল গঠন করে, সেই দলকে নির্বাচনে আপনারা মোকাবেলা করতে পারবেন? দেখুন, দল গঠন নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন, যে কোনো সংগঠিত হয়ে বাংলাদেশের জনগণের বা ছাত্রদের বা যে কোনো কমিউনিটি বা যে কোনো পেশার মানুষের দল গঠনের অধিকার আছে তো। এটা তো অসাংবিধানিক না, বেআইনি না। আমার কথা হলো যে কেউ দল গঠন করতে পারে, কোনো সমস্যা নেই। দল গঠন করুক, নির্বাচনে আসুক, ভালো কথা। তো এটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তো এটা হবে, তাতে আমার কোনো সমস্যা নাই তো। আমার কথা হলো আপনি দল গঠন করবেন, যারা দল গঠন করছেন তারাই আবার সরকারকে নিয়োগ দিয়েছেন। আপনার নিয়োগপ্রাপ্ত সরকারের অধীনে আপনি দল গঠন করে আপনি ওই আপনার অধীনে নির্বাচনে আপনি ইলেকশন করবেন। তাহলে যে তত্ত্বাবধায়ক সরকারের যে স্পিরিটটা, সেটাকে তো আপনি ভাঙছেন, এবং যেটার পক্ষে এতদিন আপনি কথা বলেছেন, আমাদের সমালোচনা করেছেন, তাই না? আমার আমার প্রশ্ন দল গঠন নিয়ে না। দল গঠন করুক, দল গঠন করলে ভালো। দল গঠন করে রাজনীতির ময়দানে সরাসরি আসলে এটা ভালো। বিভিন্ন এনজিও চালিয়ে, এনজিও থেকে হুট করে সরকারে এসে, ক্ষমতায় এসে বিভিন্ন লেকচার দেওয়াচ্ছে। দল গঠন করলে হবে কি,
বাংলাদেশের তৃণমূলের রাজনীতির যে কঠিন বাস্তবতা সেটার একটা উপলব্ধি সবারই ঘটবে। কত ধানে কত চাল এটা বোঝা যায় তখন। রাজনীতির কঠিন বাস্তবতা থেকে অনেক দূরে দাঁড়িয়ে থেকে ওই 2-4টা এনজিওর অফিস চালে বড় বড় লেকচার দেওয়া যায়, কিন্তু রিয়েল রিয়েল ওয়ার্ল্ডে এসে আসতে গেলে ওইখানে থেকে তখন বোঝা যাবে যে বিষয়গুলি আসলে কতটা কঠিন। সেই আওয়ামী লীগ কঠিন তো বাস্তবতায় আসুক আওয়ামী লীগ সবাই, আমি চাই। আওয়ামী লীগ তো 1949 সালে প্রতিষ্ঠিত পুরনো একটি ঐতিহ্যবাহী দল। তো এই যে দল আওয়ামী লীগ কিন্তু এদেশের পাকিস্তান আমল থেকে শুরু করে পরবর্তী বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তো মানুষের একটা সমর্থন বরাবরই আওয়ামী লীগের উপরে ছিল। কিন্তু এবার এই প্রথম 2024 সালে এসে আমরা দেখলাম যে একটি বিপুল জনগোষ্ঠী আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমে গেল। তো এই যে এত বছর পরে, প্রতিষ্ঠার 75 বছর পরে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ এই যে একটা জনগণের মুখোমুখি হয়ে গেল। আওয়ামী লীগ কিন্তু সামরিক সরকারের বিরুদ্ধে লড়েছে, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়েছে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, কিন্তু জনগণের মুখোমুখি কখনো হতে হয়নি। এই পরিস্থিতি কেন তৈরি হলো? দেখুন, এখানে যেটা হয়েছে, এখানে তো একটা বিষয় মানতে হবে যে আমাদের তো কিছু ভুল ভ্রান্তি ব্যর্থতা অবশ্যই ছিল। হ্যাঁ, এবং আমরা একটা ষড়যন্ত্রের খপ্পরেও পড়ে গিয়েছিলাম। 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে ক্যাজুয়ালিটি গুলি হয়েছে, যে ঘটনাগুলি ঘটেছে, এখানে তো ধরেন জঙ্গিদের জেল থেকে বের করে এখানে ইনভলভ করা হয়েছে, সন্ত্রাস, সহিংসতা, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে আবার অনেকগুলি মৃত্যু ঘটেছে। তো সাধারণ মানুষের মধ্যেও আসলে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছিল। তো এখানে আমাদেরও কিছু ভুল ভ্রান্তি ব্যর্থতা ছিল, আমরা মানুষকে বোঝাতে সক্ষম হইনি যে এটা একটা ষড়যন্ত্রের কারণে হচ্ছে, আমাদের বিপক্ষে মানুষের মন বিষিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করা হচ্ছে। এবং সাধারণ মানুষও বুঝতে পারেনি যে আসলে আন্দোলনে তারা হয়তো একভাবে তাদের পার্টিসিপেশন, আওয়ামী লীগের ব্যাপারে তাদের একটা কনফিউশনও তৈরি হয়েছিল, কিন্তু তারাও হয়তো বুঝতে পারেনি এখানে কিভাবে জঙ্গিরাও ঢুকে পড়েছে, এই ধ্বংসযজ্ঞগুলি চালাচ্ছে। And, তো এখানে এটা একটা কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে এই বিষয়গুলো এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আজকে ওরাই কিন্তু বলছে যে তাদের কথিত বিপ্লব সফল হতো না তারা যদি মেট্রো রেল না জ্বালিয়ে দিত, তারা যদি বিটিভি না পুড়িয়ে দিত, তারা যদি আপনার সেতু ভবন না জ্বালিয়ে দিত, তারা যদি পুলিশকে হত্যা না করতো, থানা আক্রমণ না করতো। তারা আজকে প্রমাণ দিচ্ছে তো যে তারা এই কাজগুলি করেছিল। যে তো এগুলো জনগণের কাছে সশস্ত্র পরিষ্কার হচ্ছে। আমি বিপ্লবেরও প্রস্তুতি ছিল তারা বলছে। তার মানে তাদের হাতে অস্ত্র ছিল তাহলে। এবং আপনি দেখেছেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব, উনি কিন্তু একটা কথা বলে বিপদে পড়ে গিয়েছিলেন। উনি কিন্তু বলেছিলেন 7.62 এটা সিভিলিয়ানদের হাতে থাকার কথা না, সিভিলিয়ানদের হাতে কি করে গেল। তার বক্তব্য খেয়াল করে দেখেন, উনি আনসারদের সাথে দেখা করতে গিয়ে কথা বলেছিলেন, এবং ওনার বক্তব্যে কিন্তু স্পষ্ট আছে যে আনসাররা কিন্তু তারা তাদের জায়গায় ছিল, কিন্তু তাদের ওইখানে গেট পর্যন্ত যে আনসারদের দিকে গুলি করা হয়েছে 7.62 দিয়ে। তো এটা কারা করেছিল? ল এনফোর্সমেন্ট এজেন্সি বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর গুলি কারা করছিল? কারা তাদেরকে মেরেছে? ওই জঙ্গিরাই তো। ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত তৃতীয় পক্ষ যাদের কথা আমি বলতাম, সেই অংশটাই তো এই কাজটা করেছে। তো ব্রিগেডিয়ার সাক্ষাৎ সাহেবের কথায় তো এটা বেরোয় আসছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এগুলো তদন্ত হলে আস্তে আস্তে সঠিক তথ্য যখন মানুষের সামনে পরিষ্কার হবে, তখন মানুষ সত্যটা বুঝতে পারবে। এবং আপনি তারপরে আপনি দেখেন, জি, নির্বাচন হোক, মানুষ কাকে চায়, মানুষের উপরে ছেড়ে দিতে চাই আমি। এই যে আপনি উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের কথা বলছিলেন, উনি কিন্তু গতকালকে আরেকটি বিষয়ে বলেছেন যে 5 আগস্টের পরে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে একটা লঞ্চ থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তখন বলা হয়েছিল যে তারা দুইজনে ভারত পালিয়ে যাচ্ছিলেন। এবং আমরা দেখেছি যে সালমান এফ রহমানকে যখন মিডিয়ার সামনে হাজির করা হয়, তখন তিনি তো আসলে দাড়ি রাখতেন, বড় দাড়ি ছিল, ওনাকে ক্লিন শেভ করে আনা হয় এবং বলা হয় তার মানে এই যে সংস্কারের সরকার, জি, যারা সংস্কার করবে, নতুন বাংলাদেশ করবে, নতুন বাংলাদেশের এই হচ্ছে বাস্তবতা। নতুন বাংলাদেশে এই বাস্তবতা, এটা নিয়ে তো আর বেশি কিছু বলার নাই। তারা একটা নাটক সাজিয়েছে। তো এদের হাত দিয়ে ডন শোজ দ্য ডে, ভোরবেলা দেখে বোঝা যায় বাকি দিনটা কেমন যাবে। তো এই তো হচ্ছে এদের বাস্তবতা। এখন সাক্ষাৎ সাহেব ভুল করে না কি কারণে এসব সত্যগুলি মাঝে মধ্যে বলে ফেলেন, একবার বিপদে পড়েছেন, এখন আবার কোন বিপদে পড়বেন আল্লাহ জানে। তো আরো সত্য বের হবে এরকম, যে এই তথ্য মন্ত্রণালয় অফিসে যে যে আগুনটা লাগলো, এগুলো কেন লেগেছে, কারা লাগিয়েছে, কি কারণে করেছে, এগুলো আস্তে আস্তে বের হবে।
আফাত ভাই, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো যাবার আগে একটা বিষয় খুব আলোচিত এবং আমার কাছে বারবারই প্রশ্ন আসে, এবং আপনি প্রথম যেদিন লাইভে এসেছিলেন আমাদের সঙ্গে ইউটিউব এবং ফেসবুকে অসংখ্য শতাধিক প্রশ্ন আসে এই এই বিষয়টিতে, যে আসলে আপনি দেশে আছেন কিনা, বা আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কিনা, বা আপনি কোথায় আছেন। তো আপনি আপনার নিরাপত্তা বিঘ্নিত না করে যদি এই প্রসঙ্গে আসলে আপনি 5 আগস্টে ঢাকায় ছিলেন কিনা বা এখন আছেন কিনা, এই সব বিষয়ে যদি কোনো মানে কিছু যদি বলার থাকে আর কি। 5 আগস্টে তো অবশ্যই ঢাকায় আমি ছিলাম। 5 আগস্টে আমি ঢাকায় ছিলাম এবং পুরো দিনই ঢাকায় ছিলাম, ঢাকার মধ্যে ছিলাম। তারপর ঢাকার বাইরে কোথায় গেছি কি গেছি এগুলো আপনাকে নিশ্চয়ই এখন আপাতত আমি বলবো না। এক আর দ্বিতীয় আরেকটি কি জানি বললেন, গ্রেফতারের যেটা, ওইটাও তো একটা নাটক ছিল। আচ্ছা, কারণ তারা যখন বলছে যে আমাকে গ্রেফতার করেছে, আমি লাইভে দেখছি টিভিতে যে ডিবি অফিসের সামনে প্রচুর পুলিশ, সামনে অনেকগুলি আপনার টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আপনার যে কি বলে কমেন্টারি করছে যে আমি ডিবি অফিসের ভিতরে আছি, আমি এইভাবে পড়ে যাচ্ছে। আমি নিজেও তখন বসে বসে টিভিতে লাইভ দেখছি। হ্যাঁ, কাজে এইসব নাটক তো অনেক করছে তারা, এগুলো নিয়েও বিভিন্ন ধরনের গুজব বাজারে ছেড়েছে, এগুলো আসলে সত্য নয়। তবে এই মুহূর্তে আমি এতটুকুই বলতে পারি, আমি সেফ আছি, সিকিউর আছি। কারণ হচ্ছে কি, আমি একটা জিনিস আপনাকে বলি যে আপনার মানে যখন পরিস্থিতি এমন তৈরি করলো তারা যে পুরো জঙ্গিদের ছেড়ে দিল, আমরা যারা অসাম্প্রদায়িক রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করেছে, আমাদের জন্য একটা ঝুঁকির পরিবেশ তৈরি করা হয়েছিল। জঙ্গিদের ছেড়ে দিয়ে, এবং জঙ্গিদের তো আমরা সবসময় টার্গেট ছিলাম। সেই বাস্তবতায় আমাদেরকে অবশ্যই নিজেদের সেফটির জন্য নিজেদেরকে নিরাপদ জায়গায় নিতে হয়েছে। কারণ আমরা তো ধরেন, এটা তো বীরত্ব দেখানোর বিষয় না যে আপনি বোকার মতন জীবন দিবেন, তাই না? তো আপনার কি করতে হবে সেই সময়, আপনার নিজেকে সেফ সিকিউর করতে হবে, নিজেদের আশেপাশে যারা আছে দলের নেতা কর্মী যতটা পারা যায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং পরে নিজেরা রিঅর্গানাইজড হয়ে আবার এই লড়াইয়ে ফিরে আসা। সেটাই তো হচ্ছে আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ। তা আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি। জি, আফাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয় আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা আবারও এই অনুষ্ঠানে দর্শকদের মুখোমুখি হব। সে পর্যন্ত ভালো থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দর্শক, আরাফাতের লম্বা আলোচনা শুনেছেন, যদি শুনে থাকেন বুঝতে পেরেছেন তাদের আলোচনা, আরাফাতের আলোচনার মধ্যে কিন্তু অনেক ফাঁকফোকর রয়েছে। তারা কিন্তু সরাসরি সরকারকে দায়ী করতেছে না যে এই সরকার আগুন লাগিয়েছে, অর্থাৎ তারা এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যে এটা একটি চক্রান্ত। কিন্তু তার এই চক্রান্তমূলক কথাবার্তার ভিতর থেকে আমরা বুঝতে পারি যে আগুনটা তাদের ইন্ধন থাকতে পারে যদি তারা এখানে সুশীলতার মতো অবস্থান নিয়েছে। বিশেষ করে আরাফাত সাহেব সরাসরি সরকারকেও দায়ী করছে না, সরাসরি দুর্ঘটনাও বলছে না, অর্থাৎ তারা একটা মধ্যপন্থায় আছে। তো যাই হোক, এখানে এটা স্পষ্ট যে এখানে আওয়ামী লীগের দোসররা একটা ষড়যন্ত্র করেছে। হয়তোবা আওয়ামী লীগের সচিবালয়ের ভিতরে এখন আওয়ামী লীগের অনেকে আছে, তারাই হয়তো এই কাজটি করতে পারে, কারণ তাদেরকে ছাড়া তো এটা এখন সম্ভব হবে না। যাই হোক, আলোচনা শুনেছেন আরাফাতের আলোচনা কেমন লেগেছে মন্তব্য করবেন।